নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস, এমডি মেডিসিন এবং ডিরেক্টর জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমরা ডায়াবেটিস নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, অনেক এডুকেশনাল ভিডিও আমরা বানিয়েছি। আজকে কিন্তু একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা সবসময় নেগলেক্টেড থাকে। আমরা সারাদিন অনেক কিছু খাওয়ারের জন্য, অনেকে তো খাবারের জন্যই বেঁচে আছে বা বেঁচে থাকার জন্য খাবার, যাই বলি, কিন্তু যেই খাবারটা আমি এখান থেকে ঢুকাচ্ছি এই জায়গাটার কিন্তু আমরা কেয়ার করি না। একটা বাংলায় কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা। যেদিন দাঁতে ব্যথা হয় সেদিন বুঝতে পারি যে হোয়াট ইজ এ দাঁত, হোয়াট ইজ এ টিথ। তো আজকে আমরা এই হাইজিন নিয়ে কথা বলবো। গাম, যেটা মাড়ি কি জিনিস? মাড়ি হচ্ছে আমার দাঁতকে ধরে রাখে। দাঁতের যেটা বেস সেটা হচ্ছে মাড়ি। এই মাড়িকে কিন্তু রক্ষা করতে হয়। ডায়াবেটিক পেশেন্ট যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই তাদের কিন্তু মাড়ি দুর্বল হয়ে যায়। এবার মাড়ি যদি দুর্বল হয়ে যায় কি কি ঘটনা ঘটতে পারে? এক হচ্ছে আপনার দাঁত লুজ হয়ে যাবে, কোথায় কোথায় দাঁত পড়ে যাবে, আপনি কটা দাঁত তুলবেন। আজকে রুট ক্যানেল ট্রিটমেন্ট হয়। রুট ক্যানেল ট্রিটমেন্টের বেস মূল জিনিস কিন্তু গাম বা মাড়ি যদি ঠিক না থাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে লাভ নাই। আপনি আর্টিফিশিয়াল দাঁত লাগাবেন, সেটা খসে পড়ে যাবে যদি মাড়ি ঠিক না থাকে। এবার দাঁত যদি না থাকে, এক তো খাওয়ার প্রবলেম আছে, চিবিয়ে খেতে সমস্যা হবে। সেটা যদি ছেড়েও দিই, কসমেটিক পার্ট কিন্তু বিশাল। 50 বছর বয়সে যদি 7-8টা দাঁত পড়ে যায়, আপনাকে দেখে মনে হবে 70 বছরের দাদু, যেটা কেউই আমরা চাই না। বিউটিফিকেশনের দাঁতের একটা বিরাট রোল রয়েছে। সুতরাং গামের যদি অসুখ হয়, যদি মাড়ির অসুখ হয়, কি কি তার লক্ষণ? এক হচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে। 2 নম্বর, মুখ শুকিয়ে থাকবে, সবসময় মনে হবে আমার মুখটা শুকিয়ে গেছে, ড্রাই। আবার কারোর আবার বেশি পরিমাণে লালা উৎপন্ন হওয়া যদি কোনো ঘা থাকে। মাড়ি বা গালের ভিতর দিকটা যে কোনো জায়গাতে ঘা যেটা দীর্ঘদিন রয়েছে সেটা সারছে না, আমরা অ্যাপথাস আলসার বলি। এটাও ডায়াবেটিস থেকে হয়। এইবার দাঁতের মধ্যে কোথাও ইনফেকশন হয়ে থাকা, ক্যাভিটি হয়ে যাওয়া, সেখান থেকে পুঁজ পড়তে থাকা, দাঁতের থেকে ব্লিডিং হওয়া, দাঁত পড়ে যাওয়া, এতগুলো সমস্যা কিন্তু একমাত্র ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি আছে? করণীয় হচ্ছে দাঁতের ব্রাশ। দাঁত কিভাবে ব্রাশ করতে হয় সায়েন্টিফিক্যালি আপনারা জেনে নিন। দাঁতের আমরা যে সাদা অংশ থাকে এনামেল, এটাকে কখনো ঘষতে নেই। দাঁত আর মাড়ির মধ্যে যে সংযোগ স্থল, একটা ডিপ্রেশন আছে, আমরা সালকাস বলি, সেই জায়গাটাতেই একমাত্র আস্তে আস্তে ব্রাশ করা উচিত, খুব ধীরে ধীরে। এইরকম এই যারা দাঁত মাঝে, তাদের মাড়ি কিন্তু ক্ষয়ে যাবে। নো, আস্তে আস্তে, যত আস্তে সম্ভব। পারলে আপনারা ডিজিটাল ব্রাশ পাওয়া যায়, শুধু ধরে থাকতে হয়, প্রচুর ভাইব্রেশন হয়, ওটা দ্যাট ইজ দ্য বেস্ট। আপনারা যখন ব্রাশ করেন টাইমটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু খাওয়ার পরে ব্রাশ করাটাই বেশি দরকার। যেমন রাতে শোয়ার আগে আপনি ব্রাশ করে অবশ্যই শোবেন, কারণ কোনো ফুড পার্টিকেল যদি দাঁতের কোনায় রয়ে যায় আপনি কুলুকুচি করে সব বের করতে পারবেন না। তার ফলে সেই খাদ্যের যেটা রিয়াকশন হয় সারা রাতে আপনার মাড়ি এবং দাঁতকে ক্ষতি করে। তো একটা রাতে আমরা ব্রাশ করে ঘুমাবো, সকালবেলায় কিন্তু তাহলে ব্রাশ না করলেও চলে, একটু কুলুকুচি করে বা একটু মাউথ ফ্রেশনার দিয়ে কুলুকুচি করলে সাফিসিয়েন্ট। এবার ব্রেকফাস্ট করে তারপরে আপনি যদি আবার ব্রাশ করেন, দ্যাট ইজ গুড। আফটার লাঞ্চ আবার আপনি হয়তো একটু রিন্স করে নিলেন মাউথ ওয়াশ নিয়ে, তাহলে আপনার মুখের হাইজিন কিন্তু সবসময় ভেরি ওয়েল মেনটেন থাকলো। আর এমন কিছু মুখে রাখবেন না যেটা সত্যিকারের ক্ষতিকারক। বেশি সুপারি রাখা, পান, জর্দা, গুটকা, এই যে নানা রকম জিনিস মানুষ খেয়ে নেয়, মুখে রাখে, এর কিন্তু সুদূর প্রসারী এফেক্ট আছে। আজকের দিন হয়তো আপনার আনন্দ পাচ্ছেন, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনার অন্ধকার। তো এই হলো দাঁতের বিষয়ে কথা। তার সাথে আপনাদের সুগারকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিক পেশেন্টদের মাঝে মাঝে দাঁতে কোনো সমস্যা না থাকলেও দন্ত চিকিৎসক বা ডেন্টাল সার্জনের কাছে কিন্তু যাওয়া উচিত, পরামর্শ নেওয়া উচিত। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।